সবাইকে শুভ সকাল। এখন ঘড়িতে বাজতেছে মোটামুটি 8:30। আমরা আরও সকালে উঠছি, নাস্তা টাস্তা করা শেষ আমাদের। তো আমার যে অফিস কলিগ আসার কথা ছিল ও চলে আসছে। আমাদেরকে স্থানীয় কয়েকটা জায়গায় আশেপাশে ঘুরে দেখাবে। আর বাইকগুলো রাত্রে এখানে আমরা উপরে উঠায় রাখছিলাম বারান্দাতে ফর সেফটি রিজন। আর হলো যে বালিয়াডাঙ্গিতে যে শতবর্ষী আম গাছটা ছিল ওইটা যাওয়ার সময় আজকে আরও ভালো মতো এক্সপ্লোর করবো। কালকে আপনাদের গল্প একটু দেখাইছি, আজকে বেশি এলাবোরেটলি দেখাবো। তো এখন আর সময় নষ্ট না করি আমার মনে বের হয়ে যায়। আর আজকে অতি মাত্রায় গরম। আর তার আগে আমাদের রুমটা আপনাদেরকে একটু দেখাই আসেন, যে রুমটায় ছিলাম। এখানে আমরা ছিলাম, সুন্দর এই সেট আপ। আর এলো যে খুব এলোমেলো হয়ে আছে এখন রুমটা। তো রাতে একটু গরম লাগতেছিল, বাট ভোর রাতের দিকে দেখলাম যে বেশ ঠান্ডাই লাগতেছিল। বাট এখন কিন্তু অনেক অনেক বেশি মাত্রায় গরম। তো এবারে টুডে মোট 3 জোড়া গ্লাভস আনছি। প্রথম দিন এটা পরছিলাম, বাট এটা পুরো কেমন যেন মজা পাইতেছি না। আর এটা পরতেছি লাস্ট কয়দিন। তো আজকে এটা একটু পরবো। এটা পুরাতন আমার একটা গ্লাভস, বাট এই গ্লাভসটা খুব ভালো। দেখি আজকে এটা পরবো। এটা পুরো একটু কেমন জানি মজা পাইতেছি না, বিপদ হয়ে গেছে। দেখ, এটা আজকে রাইডে নিয়ে বেরোবো। এই দিক দিয়ে সুন্দর একটা নদী মতো, নামটা ঠিক জানা নাই। এদিকে কিছু চা বাগান দেখে আসলাম। যত আসলে ভেতরের দিকে যাইতেছি ততই ভালো লাগতেছে দেখতে, কারণ সামনে বর্ডার তো ইন্ডিয়া বাংলাদেশের এই মধ্যবর্তী এই জায়গাগুলি আসলে অনেক সুন্দর হয়। এ পর্যন্তই যাওয়া যাবে নদী পর্যন্ত? আচ্ছা, 20 মিনিট যথেষ্ট। থ্যাংক ইউ। চলে আসবো, এখনই চলে আসবো, ধন্যবাদ। এখানে বর্ডার এরিয়া তো, সো এখানে আসলে অ্যালাউ করে না। তো আমরা যে গ্রামটায় আসছি, এই যে আমার অফিস কলিগ, ওর গ্রামের নাম হলো কঞ্চির হাট না কি যেন বললো। আর হলো নাগর নদী, এটা ওই পাশেই কিন্তু ইন্ডিয়ার বর্ডার। এই দিকের রাস্তাঘাটগুলি সেই সুনামগঞ্জের সেই আমাদের ভয়ানক স্মৃতির কথা মনে করে দেয়। ও মাই গড, আমার লাইফের একটা এক্সট্রিম জার্নি ছিল সেটা। এটা কি আমের বাগান নাকি? এই পাশ দিয়ে আম বাগান, আর এই পাশ দিয়ে হলো পুরাটা চা বাগান। এরকমটা দেখিনি আসলেই। কি বলতেছিলেন জানি? কলসি, এটা হচ্ছে কলসির মুখ জায়গাটার নাম। মূলত এটা কলসির ভিতর পাশে আমরা এখন আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ধরেন দুইটা নদী, কলসির দুই পাশ দিয়ে হয়ে ওইখানে যে শুরুতে আমরা ঢুকলাম, একটা ওই পাশ দিয়ে আসছে কলসির মুখটা, ওই পাশ দিয়ে একটা মুখ, এই পাশ দিয়ে চলে গেছে ওইটা একটা মুখ। ওই মুখ দিয়ে ঢুকে ভিতরে আমরা এখন কলসির ভিতরের সাইডে এইভাবে, মানে এটারে কলসি, এই জন্য জায়গাটার নাম হচ্ছে কলসির বর্ডার না? ওই যে তার কাটার বর্ডার দেখা যায় এই যে দিক দিয়ে। আর এদিকে পুরাটা ওই যে আমের বাগান এই পাশে, আর এদিকে পুরাটাই হলো চা বাগান এই যে পাশ দিয়া। দেখছেন কত বড় বড় আম ধরছে? ওরে বাবারে, বিশাল বড় বড় আম। ওরে একেবারে কাছাকাছি না? আবার না বকা না দেয় আবার? ভালো হয়, ভদ্র হয়, এখান থেকে তারা হিন্দি থেকে কথা বললে উনি কথা বলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সকালের শুরুটা আজকে এখান থেকে আমার মনে হয় করি। ইন্ট্রোটা আপনাদের কাছে দেওয়া হয়নি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জন গোমেজ। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস। আজকে রুট প্ল্যানটাও এখান থেকে শেয়ার করি। আজকে রুট প্ল্যান আমার তেমন একটা বড় না। লাস্ট 3 দিন খুব মানে টানা আমরা রাইড করছি, এই জন্য আজকে খুব একটু স্লোলি একটু বিশ্রাম দরকার আছে, একটু আস্তে আস্তে রাইড করব। আজকে দিনাজপুরে যাব। দিনাজপুরে আমাদের স্টেশন। সো ঠাকুরগাঁ থেকে দিনাজপুর
আজকে এই একটা জেলায় কভার করব, দিনাজপুর শুধু, এবং দিনাজপুরে হয়তো টুকটাক কিছু জায়গাতে যাওয়া হবে। এটা হলো স্থানীয় চার্চ, না মনে কোনো অনুষ্ঠান আছে, পাল্টান নিতেছে এটা না? ও আচ্ছা, ও নমস্কার। আচ্ছা আচ্ছা, তাই বড়ই তো আছে ভিতরে, বড় গির্জা। তো ওইদিকে তো গেছিলাম ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি, সেখানে তো ড্রোন উড়াইছি নিচে দিয়া। তো এটা তো বাংলাদেশের ভিতরে পড়ছে এবং এত সুন্দর চা বাগান, এটা তো আমার চড়ুই পাখির আমি উড়াইতেই পারি, তাই না? তো আমরা ওই সাগরের বাসায় যাই, ওখানে হয়তো দুপুরের খাবার খাবো, তারপর বেরোবো। ততক্ষণ আপনারা এই সুন্দর চা বাগানগুলো, সমতল ভূমির চা বাগানগুলি একটু উপভোগ করতে থাকেন, দেখেন কেমন লাগে। আমি তো দেখছি, আমার কাছে তো দারুণ লাগছে। জায়গা আপনাদের অনেক যন্ত্রণা দিয়ে গেলাম। সাগর, দেখা হবে। হ্যাঁ, ভালো থাকেন সবাই, আসি। হ্যাঁ, ওকে। তো যেখানটায় ছিলাম, এক কথায় মানে অসাধারণ তাদের বিহেভিয়ার, তাদের আতিথেয়তা, যেটা বইলা শেষ করা যাবে না। তো কয়টা, প্রায় 12:30 বাজে আমরা বেরিতে বেরিতে, দুপুরের খাবার খেয়ে তারপরেই বেরিয়েছি একবারে। এখন যাব আমরা বালিয়াডাঙ্গিতে। কালকে যেখানে একটুখানি দেখাইছি আপনাদেরকে, আজকে দেখি আর একটু এলাবোরেটলি দেখানো যায় কিনা। 220 বছর পুরাতন যে আম গাছ আছে সেটা একটু দেখব। আমিও কালকে তাড়াহুড়ায় এত মনোযোগ দিয়ে দেখি নেই, আজকে আর একটু দেখব ঠিক মতো। এখান থেকে তারপরে আমরা যাব দিনাজপুরের ওই পাশটাতে। তো এখানে আর কথা না বাড়াই, চলেন একবারে আম গাছের সামনে যাই, তারপরে আপনাদের সাথে কথা হবে। এটার আনুমানিক বয়স প্রায় 200 বছর। মানে আম গাছ ইউজুয়ালি কি থাকে, একটা আম গাছ নর্মালি আম ধরবে, আমরা খাবো, বাট এটার এতগুলা শাখা প্রশাখা নেমে গেছে বিভিন্ন পাশে, মানে আনবিলিভেবল। এটা আসলে অবশ্যই একটা পার্সোনাল সাজেশন থাকবে আপনাদের কাছে, যদি কখনো আসেন ঠাকুরগাঁয়ে অবশ্যই এই গাছটা দেখে যাবেন, মানে দেখলে ভালো লাগবে। যদিও এখন একটু নেট দিয়ে আটকানো আছে, বাট যখন একটু শীত শীত পড়ে বা যখন আমের সিজন শেষ হয়ে যাবে, ওই সময় যদি আসেন পুরো গাছের সৌন্দর্যটা আরও বেশি উপভোগ করতে পারবেন। তো দাদার একটু জিজ্ঞেস করি যে কেমন লাগছে আসলে এই আম গাছ দেখা। আপনার কেমন লাগছে দাদা এই আম গাছ দেখা? হ্যাঁ, এটা তো একটা প্রাচীন মানে নিদর্শন, এটা যে এখনো আছে এবং এই গাছ এখনো ফল ধরে, এটা আশ্চর্য। এই 220 বছর আগের গাছ, মানে 200 বছর লেখা আছে, আবার এক জায়গায় দেখলাম 220, মানে আসলে ফলও ধরতেছে, আবার এটা বিক্রির ব্যবস্থা হইতেছে, সবাই কিনতেছেও, মানে খুব ভালো লাগছে আসলে। এত প্রাচীন গাছ আসলে ফল হবে, ইয়েস।
বাট এটা ধরতেছে, এটা আসলে একটা আশীর্বাদ না এলাকাবাসীর জন্য, ঠাকুরগাঁওবাসীর জন্য সুন্দর একটা জায়গা। সুন্দর এই জায়গাটা থেকে বের হয়ে যেতেছি, ইচ্ছা করতেছে না, মনে চাইতেছে এখানে থাকি বিকেল পর্যন্ত, কারণ বিকেলের দিকে এই জায়গাটা আরো মজা লাগবে যেটা মনে হচ্ছে। প্রচুর মানুষ আজকে, প্রচুর মানুষ। তো নেটওয়ার্কের কোনো নয়ের দেখাও নাই। জানি না বাংলা লিঙ্কের অবস্থা খুবই খারাপ এইসব এলাকাতে, জানি না বাংলা লিঙ্ক নেটওয়ার্ক কেন কাজ করে না। অনেকটা এরিয়া নিয়ে বাংলা লিঙ্কের অবস্থা খুবই জঘন্য একেবারে। তো যাক, ঠাকুরগাঁয়ের তো থেকে বের হয়ে যাব। ঠাকুরগাঁয়ের যদি একটু কিছু না বলে যাই তাহলে কেমন হয়। ঠাকুরগাঁয়ে আসলে বেশ অনেক বছর আগে দুজন প্রভাবশালী দুই ভাই এখানে থাকতো, সামথিং নাম চক্রবর্তী তাদের পদবী। তো তাদেরকে সবাই বেশ সম্মান করতো। এখন যেটা মানে সদর উপজেলা, তো সেখানেই তাদের বসবাস ছিল এবং তাদের বাড়িকে সবাই ঠাকুর বাড়ি বলতো। এবং এই ঠাকুর বাড়ি বলতে বলতে একটা সময় এটা ঠাকুরগাঁ নামে আসলে মানে সবার লোকমুখে পরিচিতি লাভ করছিল। তো এইভাবে আসলে ঠাকুরগাঁয়ের নামকরণটা হয়েছে। তারপরও যেটা বলে রাখছি বরাবর, আপনাদের যদি আরও কোনো ভালো নামকরণ কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারেন। আর ঠাকুরগাঁয়ে কেমন লাগলো, অনেকটা সময় দিলাম ঠাকুরগাঁয়ে, যেখানে ভাবিই নেই ঠাকুরগাঁয়ে এত থাকবো, তো কমেন্ট বক্সে অবশ্যই জানাইতে পারেন। ওয়েলকাম টু দিনাজপুর জেলা। দিনাজপুর জেলা আমার 22 নম্বর জেলা। তো এখানে কান্তজিও মন্দির বা কান্তনগর মন্দির যেটা বলে, সেটা আমাদের ডেস্টিনেশন পয়েন্ট। তো এখন বন্ধ করে দিবে কিনা তা জানি না, বাট সময় আছে আমাদের হাতে। 4:35 আমার এস্টিমেটেড টাইম, 5টার সময় মেবি বন্ধ হয় এটা। তো একেবারেই সন্নিকটে আছি, আর মাত্র 3 কিলোমিটার বাকি আছে। কৃষ্ণের আসলে এক নাম হলো কান্ত, আর সম্মানসূচক হিসেবে ব্যবহার করা হয় আসলে জিও, তাই আসলে কান্ত জিও মন্দির বলে এটা। আর যেহেতু দেবতা নামে মন্দির, তাই এলাকা নাম হলো কান্তনগর, তাই এটাকে কান্তনগর মন্দির অথবা কান্ত জিও মন্দিরও আসলে বলে। তো মন্দিরটা আসলে বেশ অনেক আগের করা, তো এগুলা কাজগুলা মানে এত সুন্দর, এত মানে নিখুঁত, এবং এগুলো যে কাজগুলো করা হয়েছে এগুলো সব বাইরে থেকে সব মানে কি বলবো কারুশিল্পী মানে নিয়ে আসা হয়েছে, তারপরে এই কাজগুলো সব করা হয়েছে। এক কথায় একেবারে আউটস্ট্যান্ডিং এবং অনেক বেশি মাত্রায় সুন্দর। এর আগে আমি আসছি 2-3 বার, কিন্তু আসলে এটা যতবারই আসি ততবারই ভালো লাগে আমার কাছে, ততবারই মানে এটা যতই দেখি ততই আমার আসলে মন ভরে যায়। আর এই মন্দিরটা নির্মাণ কাজ 1704 সালে শুরু হয়েছে এবং 52 সালে শেষ হয়েছে। অনেক লম্বা সময় নিয়ে করছে, তবে এটা অনেক পরিচর্যা করা হয়, নিয়মিত পূজা পার্বণ হয়, আর শীতের সময় এখানে মেলাও হয়। তো এই কান্তজিও মন্দির থেকে একেবারে পাশেই মাত্র 1 কিলোমিটার দূরত্বও না এই জাদুঘর আছে, চাইলে আপনারা আসতে পারেন। এটা 6টা পর্যন্ত খোলা থাকে, 20 টাকা করে টিকিট, আর বাইকের জন্য আলাদা চার্জ আছে মনে হয় 10 টাকা। এই তো এখানে ছোট্ট একটা পার্কের মতো আছে, চাইলে এখানে কিছুক্ষণ হয়তো স্টে করতে পারবেন। সুন্দর একদম, কি বলে এই গাছপালা আছে, তারপরে ফুল আছে সুন্দর, আর এই ইটা অনেক সুন্দর, ডেকোরেশনটা বেশ ভালো লাগছে আমার কাছে, সুন্দর। চাইলে এখানে কিছু সময় আপনারা এসে কাটাতে পারেন।
এই হলো আমাদের ছোট মোটো একটা রুম, 2টা বেড আছে, এসি সহ নিছি। ভাড়া তুলনামূলক অনেক কম কারিতাস বাংলাদেশে, যারা আমরা জব করি তাদের জন্য বেশ একটা ভালো ডিসকাউন্টও থাকে, আর সুযোগটা অনেক ভালো, অনেক নিরাপত্তা। কারিতাসে যতদিন আমি থাকি, মানে যে কোনো পারপাসে আসি, আমার সবচাইতে বেস্ট সার্ভিস লাগে কারিতাস বাংলাদেশের এই গেস্ট হাউসগুলোতে। তো রাত্রে তো খাবার খেতে যেতে হবে বাইরে, এখানে খাবারের ব্যবস্থা নাই। তো রাত্রে বেরোলে হয়তো আপনাদের সাথে আবার কথা হবে। আসলে বেশ টায়ার্ড লাগতেছে, খুব স্ট্রেসফুল জার্নি। আজকে কিলোমিটার কম, মানে 100 কিলোমিটার মতো ড্রাইভ হয়েছে, বাট অনেক বেশি মাত্রায় গরম। গরমে একেবারে পুরা আমরা হয়ে গেছি, কি বলে, গরমে সিক্ত একেবারে আমরা। তো একটু ফ্রেশ হই, তারপরে বাইরে যখন বেরোবো তখন আবার টুকটাক আপনাদের সাথে কথা হবে। সো কারিতাসের যে গেস্ট হাউসটায় আমরা উঠছি সেটার বারান্দা দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, কারণ অনেকগুলো ডাটা ল্যাপটপে কপি দিছি, বেশ সময় লাগবে। আর আজকে সারাদিনে মোট রাইড হয়েছে 126.6 কিলোমিটার। কালকেও বেশি একটা রাইড হবে না, এরকমই রাইড হবে। কালকেই শেয়ার করি। তো আজকে আমার মনে হয় আর ব্লগটা বেশি একটা কন্টিনিউ না করি, এখানে শেষ করে দিতেছি। আজকে রাইড কম হয়েছে, বাট অনেক স্ট্রেসফুল রাইড গেছে, কারণ অনেক গরম। তবে কালকে দেখছি যে একটু বৃষ্টির একটা ভাব আছে, তবে বৃষ্টির থেকে এরকম গরম হলেও তাও ভালো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, বি সেফ, বি হেলদি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকদিন পরেই কথাটা বললাম। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমার ফ্যামিলি মেম্বার, আর লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই। তো সবাই ভালো থাকেন, গুড নাইট।